আরজি করের তিলোত্তমার খুন ও ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে স্বাস্থ্য ভবনে আজ জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবন অভিযানে যায় এবং কাল সুপ্রিম কোর্ট থেকে প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছিলেন আজ বিকেল 5টার মধ্যে তাদের কর্মে যোগ দিতে হবে, না হলে রাজ্য যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে তাদের কিছু করার থাকবে না, এমনটাই বলেছিলেন। কিন্তু জুনিয়র ডাক্তাররা সব কিছু উপেক্ষা করে আজ কিন্তু স্বাস্থ্য ভবন অভিযান করেন। তাদের 5টা দাবি ছিল, তার মধ্যে একটা দাবি ছিল স্বাস্থ্য ভবনের 3 অধিকর্তাকে, স্বাস্থ্য সচিব আরও 2 অধিকর্তাকে তারা পদত্যাগের কথা জানিয়েছিলেন। তারপরে তাদেরকে বলা হয় যে নবান্নে মুখ্যমন্ত্রীর সাথে বসার জন্যে, কিন্তু তারা বলেন যে তাদেরকে আমন্ত্রণ জানাতে হবে। তখন সেই আমন্ত্রণ আসে স্বাস্থ্য সচিব, যার পদত্যাগ চাইছেন এই জুনিয়র চিকিৎসকরা, তার কাছ থেকেই কিন্তু লেটার আসে এবং সেখানে ডিয়াস স্যার বলে আসে। তখন এই জুনিয়র চিকিৎসকরা জানায় যে এইরকম একটা চিঠি তাদের কাছে অপমানজনক, এখানে অনেক মহিলা ডাক্তারও রয়েছেন এখানে, এবার যদি নেক্সট টাইম যদি চিঠি লিখতে হয় তাহলে ডিয়ার স্যার অ্যান্ড ম্যাডাম লিখবেন। আর তারা যার পদত্যাগ চাইছেন সেই চিঠি পাঠালেন, নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর চিঠি কিন্তু আসেনি। সুতরাং তারা কিন্তু এই চিঠির কোনো রেসপন্স করেননি এবং তারা মিটিংয়ে বসেননি। তারা তো ওপেন দাবি জানিয়েছেন যে স্বাস্থ্য সচিব আরও 2 অধিকর্তার তারা পদত্যাগ চাইছেন। যদি কারোর প্রয়োজন পড়ে তাহলে 10 জনকে ডেকে কী হবে? সবাইয়ের সামনে এসে কিছু বলার থাকলে বলুন। এই আন্দোলন চলবে। এরই মধ্যে কিন্তু অনেক পুজো ক্লাব তাদের অনুদান কিন্তু ফিরিয়ে দিচ্ছেন এবং তারা সাদামাটা পুজো করছেন। সেখানে বেহালায় একটা দেখলাম কোনো এক ক্লাবে, সেখানে তারা মাইক বাজাবেন না, কোনো রকমে পুজো করবেন এবং সরকারি অনুদানও তারা ফিরিয়ে দিয়েছেন। তারা কিন্তু এই মেয়েটির জাস্টিসই চাইছেন। সাধারণ জনগণ আজ জাস্টিস চাইছেন, অন্য কিছু তাদের কিন্তু দাবি নেই। আর মুখ্যমন্ত্রী কাল নবান্ন থেকে বললেন যে 1 মাস 1 দিন তো হয়ে গেল, এবার আপনারা পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। কীরকম কথা! একজন মহিলা মুখ্যমন্ত্রী আর একজন মহিলা চিকিৎসক হসপিটালের ভিতরে কর্মরত অবস্থায় 36 ঘন্টা ডিউটি করার পর খুন ও ধর্ষণ হয়ে মারা গেল, আর তাও তার কোনো জাস্টিস হলো না। তারই মাঝে তিনি এইরকম কথা বলছেন। কিভাবে তিনি এইরকম কথা বলতে পারেন? 17ই সেপ্টেম্বর কিন্তু সুপ্রিম কোর্টে নেক্সট হিয়ারিং হবে, তারপরেই কিন্তু মানুষ আরও বুঝবে যে এই পুজোটা কীরকম হবে। সেদিন মানুষ কিন্তু জবাব দেবে, মানুষ কিন্তু সেদিনই রায় দেবে। এই জুনিয়র চিকিৎসকদের পাশে সাধারণ জনগণ আছে। এদিকে আবার সন্দীপ ঘোষ ও তার 3 ঘনিষ্ঠকে, একজন দেহরক্ষী, 2 জন ব্যবসায়ী, যার মাধ্যমে তিনি এই জাল পেতেছিলেন, তাদেরকে আদালতে তোলা হয়। তখন আইনজীবীরাও আন্দোলন করেন, সাধারণ মানুষ জুতো নিয়ে কিন্তু দাঁড়িয়েছিলেন, জুতো নিয়ে তারা প্রতিবাদ করেন এবং আইনজীবীরা ও সাধারণ মানুষ চোর চোর স্লোগান কিন্তু তোলেন এই সন্দীপকে দেখে। স্বাস্থ্য ভবনের সামনে এখনও সকাল গড়িয়ে রাত, এখনও কিন্তু চিকিৎসকদের মিছিল চলছে। তার সাথে পা মিলিয়েছেন সাধারণ জনগণ এবং সেখানে তারা ঝাঁটা হাতে নিয়ে প্রতিবাদ করছেন যে এই বিরাট সিন্ডিকেট বিভিন্ন মেডিকেল কলেজ জুড়ে চলছে, সেই থ্রেড কালচার, সেটাকে তারা এবার সাফ করতে চান, জঞ্জাল মুক্ত কিন্তু করতে চান। তাই তাদের এই প্রতিবাদ চলবে যতক্ষণ তাদের 5টা দাবি আছে, সেই দাবি যতক্ষণ না পূরণ হবে ততক্ষণ তাদের এই আন্দোলন চলবে। উৎসবে ফিরে যাওয়ার কোনো পরিকল্পনা তাদের এই মুহূর্তে কিন্তু নেই। আর তারা মোবাইলে লাইট জ্বেলেও প্রতিবাদ করছেন এবং একের পর এক
স্লোগান কিন্তু তাদের উঠছে এবং তারা সিপির পদত্যাগও চাইছেন এবং তাদের 5টা দফা আছে, সেই দফা তাদের মানতেই হবে, না হলে কিন্তু তারা কোনো এতে আন্দোলনে অনড় থাকবেন, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। এইটুকু আজ বললাম। আর একটা বলেছিলাম আমি যে সিবিআই কিন্তু এখনও তদন্ত করছে যে যে মিতার শরীরে তার মৃত্যুর পর কৃত্রিমভাবে ওই সঞ্জয়ের সিমেন্স ইনজেক্ট করা হয়েছে কিনা সেটা কিন্তু তদন্ত করছে। তাদের অনুমান হয়তো তার মৃত্যুর পর কৃত্রিমভাবে সঞ্জয়ের সিমেন্স ইনজেক্ট করা হয়েছে। যাই হোক, এটা নিয়ে তদন্ত চলছে, দেখা যাক আমাদের সেই তিলোত্তমা কবে বিচার পায়। আর সন্দীপ ঘোষের কুকীর্তির কিন্তু শেষ নেই। তাকে ডক্টর বলতে এখন মানুষের ঘৃণা হয়। সেই সন্দীপ ঘোষ সরকারি কলেজের অধ্যক্ষ। যেদিন মেয়েটি মারা গিয়েছিল সেদিন তার সন্ধেবেলা টাওয়ার লোকেশন ছিল বারুইপুরে। ওই বারুইপুরে একটা বেসরকারি নার্সিংহোমে তিনি কিন্তু প্র্যাকটিস করতেন। তার যে ডাক্তারি লেটার হেড পাওয়া গেছে তার প্রেসক্রিপশানে, সেখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার নেই, সন্দীপ ঘোষ লেখা নেই, ডক্টর এস ঘোষ লেখা আছে। এবং তিনি সেখানে কোনো ডকুমেন্ট সাবমিট করেননি, করব বলে করেননি। সেখানে তিনি বেআইনিভাবে প্র্যাকটিস করতেন। এবং হংকংয়ে তার কুকীর্তির কথা আপনারা মিডিয়াতে শুনেছেন। দেশ এবং দেশের বাইরে তার কুকীর্তি কিন্তু ছড়িয়ে আছে। তার যেমন ক্যানিংয়ের কাছে নারায়ণপুরে তার একটা বিলাসবহুল তার কিন্তু একটা বাংলো আছে, যেখানে সুইমিং পুল, গার্ডেন থেকে শুরু করে 2 বিঘা জমি সব কিছুই কিন্তু আছে। আর সেখানে তিনি মাঝে সাঝে কিন্তু যেতেন পরিবার নিয়ে এবং শ্বশুর শাশুড়ি নিয়ে 4-5টা গাড়ি করে। এবং তার রাজারহাটে একটা ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে, যেখানেও তাকে কোনোদিন দেখা যায়নি এমনটি শুনছেন, কিন্তু শোনা যাচ্ছে, কিন্তু তার শ্বশুর শাশুড়ি সেখানে যেতেন এমন শোনা যাচ্ছে। আবার আজ বহরমপুরে তার একটা 4th ফ্লোরে ফ্ল্যাট পাওয়া গেল এবং সেখানে তার গ্যারেজও আছে এবং গ্যারেজটি তার ভাড়ায় রাখা আছে এমন শোনা গেল। তাহলে এত বিপুল সম্পত্তি কোথা থেকে? আর উত্তরবঙ্গ লবির ঘনিষ্ঠ সুশান্ত রায় চক্ষু চিকিৎসক সাসপেন্ড হলেন। আইএমএ সদস্য পদ থেকে তাকে সাসপেন্ড করা হলো। অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসও সাসপেন্ড হয়েছেন। আর এই বাংলা লবির কিন্তু একটা বিরাট লবি, যেখানে এই সুশান্ত রায় কিন্তু থ্রেট, দুর্নীতি এরকম একাধিক অভিযোগের সঙ্গে কিন্তু যুক্ত। এই থ্রেট কালচার কিন্তু পশ্চিমবঙ্গের সব মেডিকেল কলেজগুলোতে চলছে, তাই তো চিকিৎসকরা এত আন্দোলন মুখর হয়েছে। আর এই থ্রেট কালচারের জন্যে আর এই দুর্নীতির জন্যই তো আজকে তিলোত্তমাকে তার জীবন দিতে হলো, তাকে খুন করে রেপ করে মারা হলো। আরও অনেক তথ্য একের পর এক উঠে আসবে, আশা করা যায়। সঠিক তদন্ত হলে দোষীরা নিশ্চয়ই দৃষ্টান্তমূলক শাস্তি পাবে। এদিকে টানা 2 দিন কিন্তু সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা দাস ঘোষকে কিন্তু ইডি জিজ্ঞাসাবাদ করলো। এরকম আরও নতুন নতুন তথ্য উঠে আসবে। কোনো আপডেটেড ইনফরমেশন থাকলে আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব।